হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুগিয়ান বাংলা। তোমাদের আমি আগেই জানিয়েছি যে এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বইটি এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ করব। আর এটা হলো ইন্ডিয়ান পলিটির ফার্স্ট সেশন। এই সেশনটাতে আমি তোমাদের পার্ট ওয়ানে যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে যে ফার্স্ট চ্যাপ্টার আছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটা সম্পর্কে জানাবো। তো চলো শুরু করা যাক। দেখো, ব্রিটিশার্সরা যখন ভারতে আসে তখন তাদের একটাই উদ্দেশ্য ছিল, সেটা কি? বাণিজ্য করা। এবং সেই উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে রয়্যাল চার্টার নিয়ে কুইন এলিজাবেথ দি ফার্স্টের কাছ থেকে নিয়ে এসে তারা ভারতে আসে বাণিজ্যের উদ্দেশ্যে। রয়্যাল চার্টার কি? তোমরা বলতে পারো এক প্রকার লাইসেন্স। লাইসেন্স কিসের জন্য? বাণিজ্য করার জন্য অন্য দেশে। তো কুইন এলিজাবেথ দি ফার্স্টের কাছ থেকে পারমিশন নিয়ে তারা ইন্ডিয়াতে আসে বাণিজ্যের উদ্দেশ্যে। এবং তারপরে ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতের শাসন ব্যবস্থার সাথে নিজেদেরকে জড়াতে শুরু করে, তাদের ইনফ্লুয়েন্স শুরু হয়ে যায়, যা আরও স্পষ্ট হয়ে ওঠে ব্যাটেল অফ বক্সারের পর। 1774 সালে বক্সারের যুদ্ধের পর সেটা আরও সুস্পষ্ট হয়ে ওঠে। এবং 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গল, বিহার ও ওড়িশার দিওয়ানি রাইটস লাভ করে। তারপর থেকে শুরু হয়ে যায় ইন্ডিয়াতে কোম্পানি রুল। 1765 সাল থেকে কি হয়? কোম্পানি রুল স্টার্ট হয় ভারতে। তারপর 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন ব্রিটিশ ক্রাউন যে আছেন তারা কি করেন? নিজেদের হাতে ভারতের শাসন ব্যবস্থা তুলে নেয়, কারণ কোম্পানির ঠিকঠাকভাবে এখানে শাসন করতে পারছিল না। সেই জন্য ব্রিটিশ ক্রাউন ইন্টারভিন করে আর নিজেদের হাতে রেসপন্সিবিলিটি তুলে নেয়। তারপর থেকে শুরু হয়ে যায় আমাদের ক্রাউন রুল। তো কোম্পানি রুল থেকে আমরা চলে আসি ক্রাউন রুলে, যেটা কন্টিনিউ হয় 15th of August 1947। তো আমাদের স্বাধীনতা লাভ পর্যন্ত ব্রিটিশ ক্রাউন রুল চলতে থাকে ভারতবর্ষে। এবার দেখে নাও যে আমরা যখন স্বাধীনতা লাভ করছি তখন আমাদের কিসের প্রয়োজন হয়ে গিয়েছিল? সংবিধান অ্যাডপ্ট করার। সংবিধান কি? বলতে পারো কিছু লজকে কোডিফাই করা হয়। তো সেটার জন্য আমাদের সংবিধান অ্যাডপ্ট করা হলো। আর এই সংবিধানের যে সোর্সটা, যে রুটটা, সেটা কিন্তু ব্রিটিশ রুলের অনেকটা ইনফ্লুয়েন্স রয়ে গেছে। সেইটা সম্পর্কে আমরা আগে আরও পড়ব। দেখো, কোম্পানি রুল কখন থেকে স্টার্ট হয়? 1765 বলে দিয়েছি, যখন থেকে দিওয়ানি রাইটস পেয়ে যায়। এবং 20 বছর অন্তর অন্তর ওদের বিভিন্ন তোমার অ্যাক্টসগুলো আসতে শুরু করে, রিফর্মস আসতে শুরু করে। কোম্পানি রুল আমরা বেসিক্যালি এখানে পড়বো 1773 থেকে 1858। ফার্স্টে যে ইম্পর্টেন্ট ইভেন্টটা আছে সেটা দেখো, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। তো রেগুলেটিং অ্যাক্ট নামটা শুনেই বুঝতে পারছো রেগুলেশনসের কোনো ব্যাপার আছে। তো কি আছে এটা দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে নিয়ে আসা হচ্ছে। মানে ব্রিটিশ পার্লামেন্ট এবার এটাকে রেগুলেট করবে। কি রেগুলেট করবে? কোম্পানি যেসব কাজ করবে সেটা রেগুলেট কে করবে? তোমার ব্রিটিশ পার্লামেন্ট। আর কি অবজেক্টিভস আছে দেখো রেগুলেটিং অ্যাক্টের? প্রথমে যেটা বললাম, ব্রিং অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দি কন্ট্রোল অফ ব্রিটিশ পার্লামেন্ট। সেকেন্ড কি আছে দেখো, ইন্ট্রোডিউস রিফর্মস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভেতরে অনেক রিফর্মস আনার প্রয়োজন ছিল, তো সেটা সম্পর্কে বলা হয়। তারপর করাপশন আছে, করাপশনকে কিভাবে রিমুভ করা হবে সেটা একটা অবজেক্টিভ ছিল। আর একটা সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্টের জন্য বলা হয়। ঠিক আছে, তো এগুলো ছিল রেগুলেটিং অ্যাক্টের অবজেক্টিভস। আর এই রেগুলেটিং অ্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনোভাবে স্টেটমেন্ট ওয়াইজ আসতে পারে বা ইয়ার অনুযায়ী আসতে পারে, ফ্যাকচুয়াল হতে পারে। তো ভালো করে পড়তে হবে। আগে দেখো,
এই যে অবজেক্টিভসগুলো বললাম সেটা নিয়ে আসার জন্য কিছু মেজর চেঞ্জেস করা হয়েছিল। সেই চেঞ্জেসগুলো কি দেখো, যে গভর্নর অফ বেঙ্গল ছিলেন, ভারতের যে বাংলার যে গভর্নর ছিল তাকে বানিয়ে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। এটা কোয়েশ্চেনে আসে যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড ওয়ারেন হেস্টিংস। তারপর দেখো গভর্নর জেনারেলের সাথে আরও 4জন কাউন্সিল মেম্বার্সকে অ্যাড করা হয়। কিসের জন্য? যে গভর্নর জেনারেলকে হেল্প করবে তার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনে হেল্প করার জন্য। কারণ ব্যাটেল অফ পলাশির পর, পলাশির যুদ্ধের পর বেঙ্গল, বিহার, উড়িষ্যা এটা কার আন্ডারে চলে যায়? গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে। এবার অনেক বড় একটা এরিয়া চলে আসছে, তো সেটাকে শাসন করার জন্য তিনি তো একা করতে পারবেন না, সেই জন্য তাকে 4জন এড অ্যান্ড অ্যাসিস্ট করার জন্য কাউন্সিল মেম্বারকে অ্যাড করা হয়েছিল। আর দেখো গভর্নর জেনারেলের আন্ডারে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে গভর্নর অফ বম্বে অ্যান্ড গভর্নর অফ ম্যাড্রাসকে নিয়ে আসা হয়। তো একরকমভাবে দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে কি করা হচ্ছে? কেন্দ্রীকরণ করা হচ্ছে। কি করা হচ্ছে? কেন্দ্রীকরণ। ঠিক আছে, প্রথমে 3টে জায়গায় বম্বে, ম্যাড্রাস এবং বেঙ্গলের গভর্নর ছিল, 3টে জায়গায় ছিল, কিন্তু এবার গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে গভর্নর অফ বম্বে অ্যান্ড গভর্নর অফ ম্যাড্রাসকে নিয়ে আসা হলো। আর দেখো কি করা হলো? কোর্ট অফ ডাইরেক্টরস, কোর্ট অফ ডাইরেক্টরসের একটা পোস্ট এস্টাবলিশ করা হলো, যেটা কি করবে? যেটা তোমার স্ট্রেংথেন দি কন্ট্রোল অফ ব্রিটিশ গভর্নমেন্ট ওভার কোম্পানি। এটা তোমার দেখভাল করবে যে ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল করছে কাকে, রেগুলেট করছে কাকে? কোম্পানিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। সেজন্য কি রাখা হলো? কোর্ট অফ ডাইরেক্টরস। নেক্সট দেখো 1774 সালে সুপ্রিম কোর্ট স্ট্যাবলিশ করা হলো, যেটা একটা অবজেক্টিভ ছিল। সেটা কি ছিল? যে সুপ্রিম কোর্ট স্ট্যাবলিশ করা। কোথায় করা হলো? ক্যালকাটা না কলকাতা। আর সেখানে ছিলেন একজন চিফ জাস্টিস, তার সাথে আরও 3জন জাজেস ছিলেন। তো এই পুরোটাই ছিল তোমার রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 এবং তার অবজেক্টিভস। আর সেই অবজেক্টিভসগুলোকে অ্যাচিভ করার জন্য কী কী মেজর চেঞ্জেস, রিফর্মস নিয়ে আসা হয়েছিল সেইগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তো এটা ওভারঅল ছিল। এখান থেকে যা কোশ্চেন আসবে তোমরা পারবে, দেখে নিও। তো আজকের জন্য এইটুকুই ছিল তোমাদের। আরও যেসব ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো আছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে, যেগুলো ইনফ্লুয়েন্স করেছে, সেগুলো আমরা নেক্সট সেশনে করব। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে আর তোমরা উপকৃত হও এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই লাইক করবে। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।